আসসালামু আলাইকুম। আসিফ আইএসটি একাডেমির পক্ষ থেকে আমরা তোমাদের মাঝে নিয়ে এসেছি অ্যাডমিশন ব্যাচ আইএসটি এবং ম্যাথসের জন্য। আজকে এর মধ্যেই প্রথম পেইড ব্যাচের ক্লাস শুরু হয়ে যাচ্ছে রসায়নের মাধ্যমে। আমরা আজকের ক্লাসটাতে রসায়ন বই দিয়ে শুরু করব। প্রথম অধ্যায়টা আজকের ক্লাসে কমপ্লিট করার চেষ্টা করব, ইনশাল্লাহ কমপ্লিট হয়ে যাবে 1 ঘন্টার মধ্যে। আর তোমরা যারা একদম আইএসটি ম্যাথস এর ভর্তি হওয়ার জন্য একদম সিরিয়াস, তাদের জন্য রিকোয়েস্ট তারা এই ক্লাসটা সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবে। আমরা মূলত প্রথমে আমরা বইটাকে রিসার্চ করব, বই থেকে কোন ধরনের কোশ্চেন আসে। প্রথম অধ্যায়ের নাম হচ্ছে রসায়নের ধারণা। এই অধ্যায়টাতে কোন ধরনের কোশ্চেন আসে এগুলো বই থেকে প্রথমত রিসার্চ করব, বইয়ের প্রথম অধ্যায় দেখবো, তারপরে আমাদের স্লাইডের মাধ্যমে তোমাদেরকে আসলে দেখাবো এই অধ্যায় থেকে কি কি কোশ্চেন আসে। তোমার হচ্ছে শর্ট কোশ্চেন কি টাইপের আসে বা এমসিকিউ গুলো কিভাবে আসে সেগুলো আমরা তোমাদেরকে ক্লাসের মাধ্যমে অনেকগুলো এমসিকিউ এর মাধ্যমে সলিউশন করে দেব। চলো অধ্যায়ের প্রথম থেকে শুরু করি। তো তোমরা অবশ্যই অবশ্যই মনোযোগ দিয়ে আমাদের ক্লাসটা পুরোটাই দেখবে। প্রথম অধ্যায়ের নাম রসায়নের ধারণা। চলো এই অধ্যায়ে আসলে কি কি টাইপের কোশ্চেন তোমাদেরকে মাথায় রাখতে হবে বা ভালো করে তোমাদের খেয়াল রাখতে হবে, করতে হবে। তাহলে দেখো, এখানে যদি আমরা প্রথম দিকে তাকাই, এখানে দেখো একটা সাল দেওয়া আছে খ্রিস্টপূর্ব পূর্ব 3500 অব্দের দিকে কপার টিন ধাতুকে গলিয়ে তরলে পরিণত করতো, অর্থাৎ কপার টিন ধাতুকে তরলে পরিণত করতো। এই দুটি তরলকে একত্রে মিশিয়ে অতঃপর মিশ্রণকে ঠান্ডা করে কঠিন সংকর ধাতুতে বা অ্যালয়ে পরিণত করত। এই সংকর ধাতুর নাম ব্রোঞ্জ। অর্থাৎ এই যে কোশ্চেনটা, এটা কিন্তু আইসিটি ম্যাথসের জন্য খুবই ইম্পর্টেন্ট। আসলে ব্রোঞ্জ, এখানে কোশ্চেন আসতে পারে যে ব্রোঞ্জটা কিভাবে তৈরি করা হয়, কি কি পদার্থ মিলে, যেমন কপার টিন, বা কত খ্রিস্টাব্দের দিকে এটা তৈরি করা হয় প্রথম। হ্যাঁ, এই জন্য এই কোশ্চেনটাকে একটু ভালো করে তোমরা মুখস্থ করে রাখবে। তারপরে দেখো, এই বোনস দিয়ে ভালো মানের অস্ত্র তৈরি করা হতো। মানে এই বোনসটা আসলে কি কাজে ব্যবহৃত হতো? এখানে অস্ত্র দেওয়া আছে, অস্ত্র পরে ইমা। তারপরে পশু পাখির শিকারের ক্ষেত্রে, ফসল ফলানোর ক্ষেত্রে যে জমিকে হচ্ছে উর্বর করার কাজে ব্যবহার করা হয়, সেগুলো করতে আসলে মূলত এই বোনস গুলাকে ব্যবহার করতো। তারপর পরের কোশ্চেনে দেখি, খ্রিস্টপূর্ব 380 অব্দের দিকে গ্রিক দার্শনিক ডেমোক্রিটাস ঘোষণা করেন যে প্রত্যেক পদার্থকে ভাঙলে শেষ পর্যায়ে এমন একটা ক্ষুদ্র কণা পাওয়া যায়, তাকে আর কখনো ভাঙা যাবে না। তিনি এটার নাম দেন হচ্ছে অ্যাটম। সেই সময়ে ভারতীয় একজন দার্শনিক ডেমোক্রিটাসের মতো প্রায় একই ধরনের ধারণা প্রকাশ করেছিলেন। কিন্তু এই ধারণাগুলোর কোনো রকম পরীক্ষামূলক ভিত্তি ছিল না। তাই অ্যারিস্টটল নামের তৎকালীন বিজ্ঞানী, অর্থাৎ এখনো যিনি ফেমাস, তিনি হচ্ছে এই ধারণার বিরোধিতা করেন। অর্থাৎ তোমাদের যদি কোশ্চেন আসে যে ডেমোক্রিটাসের পদার্থের ক্ষুদ্রতম কণার যে ধারণা ছিল তার বিরোধিতা কে করেন, তাহলে তোমাদেরকে অ্যারিস্টটল দিতে হবে, অর্থাৎ এটাও ইম্পর্টেন্ট। তারপরে এ ধারণার বিরোধিতা করেন তখন অ্যারিস্টটল ও অন্যান্য যেগুলো দার্শনিকগণ ছিলেন, তারা মনে করতেন সকল পদার্থ মাটি, আগুন, পানি, বাতাস মিলে তৈরি হয়। ফলে অ্যাটমের ধারণা অনেকদিন পর্যন্ত মানুষ গ্রহণ করেনি। অর্থাৎ পদার্থকে যে ভাঙলে শেষ পর্যায়ে এমন একটা পদার্থ পাওয়া যায় যেটাকে আর ভাঙা যায় না, সেই ধারণাটা আসলে মানুষ গ্রহণ করেনি তৎকালীন সময়। তারপরে দেখো, মধ্যযুগে মুসলিম দার্শনিকগণ কপার, টিন, সীসা স্বল্প মূল্যের ধাতু থেকে সোনা তৈরির চেষ্টা করেছিল। এখনকার যুগে যদিও মুসলিমরা পিছিয়ে আছে, কিন্তু মধ্যযুগে, অর্থাৎ যখন আসলে রসায়নের আবিষ্কার শুরু হয়, সেই যুগে কিন্তু মুসলমানরা অনেক আগিয়ে আছে। কিন্তু যদিও বর্তমান যুগের মুসলমানরা অতটাও আগিয়ে নেই বা পিছিয়ে আছে অনেকটা, কিন্তু তৎকালীন সময়, অর্থাৎ যখন আসলে রসায়নের আবিষ্কার হয়েছিল, তখন কিন্তু মুসলিমরা অনেকটাই মানে অবদান রেখেছিল। দেখেন, তারা হচ্ছে বিভিন্ন ধরনের পদার্থ মিলে ধাতু, অর্থাৎ সোনা তৈরির মতো একটা মহা পরিকল্পনা করেছিল, যদিও বা তাদের সফল হয়নি। তাদের আর একটা চেষ্টা ছিল একটা মহা ঔষধ তৈরি করা, যা খেলে মানুষের আয়ু বৃদ্ধি হয়। আচ্ছা, মধ্য মধ্যযুগে আরবের মুসলিমরা বিভিন্ন ধরনের আসলে পরীক্ষা নিরীক্ষা চালাচ্ছিল, যেগুলোর মধ্যে একটা ছিল মহা ঔষধ তৈরি করা, যেটা খেলে মানুষের আয়ু বৃদ্ধি হবে, অর্থাৎ বেশি দিন বেঁচে থাকবে। তারা অবশ্যই এগুলোতে সফল হননি।
কিন্তু চেষ্টা চালিয়ে গিয়েছিলেন। ফলে সোনা বানাতে না পারলেও বিভিন্ন পদার্থ মিশিয়ে সোনার মতো দেখতে এমন অনেক পদার্থ তৈরি করেছিলেন, আহ, এবং তাদের পরীক্ষা নিরীক্ষাগুলো লিখে রেখেছিলেন। অর্থাৎ তাদের মূল টার্গেট ছিল যে সোনা তৈরি করা, কিন্তু তারা সোনা তৈরি করতে পারেনি, কিন্তু অনেক ধরনের বিভিন্ন পদার্থ তৈরি করতে পারছে যেগুলো হচ্ছে সোনার মতোই দেখতে। তবে দেখো, মধ্যযুগে আরবের চর্চাকে আলকেমি বলা হতো। আলকেমি অর্থাৎ তারপরে হচ্ছে যারা হচ্ছে এইগুলো নিয়ে গবেষণা করতো তাদেরকে আলকেমিস্ট বলা হতো। আরবি শব্দ আলকেমিয়া থেকে আলকেমি উৎপত্তি ঘটেছে। এটা হচ্ছে এমসিকিউ তে আসতে পারে যে আরবি কোন শব্দ থেকে আলকেমি এসেছে, আরবি শব্দ থেকে আলকেমি এসেছে। তারপরে দেখো, আলকেমিয়া শব্দটি আবার এসেছে কিমি বা কিমি শব্দ থেকে। কিমি শব্দ থেকে আসলে কেমিস্ট্রি শব্দের উৎপত্তি ঘটেছে, যা বাংলা প্রতিশব্দ হলো রসায়ন। অর্থাৎ তোমার যে আজকের যে রসায়ন বইটা পড়ছো, এটার আসলে উৎপত্তি বা নামটাও আবিষ্কার হয়েছে মধ্যযুগের আরবদের ঐতিহ্য থেকে বা আরবদের মাধ্যমে। আলকেমিস্ট জাবির অর্থাৎ গবেষক আল জাবির ইবনে হায়ান সর্বপ্রথম গবেষণাগারে রসায়নের গবেষণা করেন। অর্থাৎ গবেষণাগার যে তোমরা বর্তমান যুগে দেখছো, সেটা হচ্ছে জাবির ইবনে হাইয়ানের মাধ্যমে শুরু হয়। এখন সব পদার্থের কিছু রসায়নের কিছু দৃষ্টিকোণ আমরা দেখি। যেমন কাঁচা আম টক, কিন্তু পাকলে পাকা আম কেন মিষ্টি হয়? কাঁচা আম দেখো, কাঁচা আমে মূলত জৈব অ্যাসিড থাকে, যেমন হচ্ছে স্যাক্সিনিক অ্যাসিড, ম্যালোইক অ্যাসিড, যার কারণে কাঁচা আম টক লাগে। কিন্তু যখন এটা পেকে যায়, তখন এই যে এইগুলো রাসায়নিক পরিবর্তনের মাধ্যমে অ্যাসিড গুলো গ্লুকোজ এবং ফ্রুক্টোজের সৃষ্টি করে। যা আমরা জানি গ্লুকোজ এবং ফ্রুক্টোজ যেখানে আছে সেখানে হচ্ছে মিষ্টি জাতীয় আমরা ফলাফল পাবো, তাই আমাদের মিষ্টি মিষ্টি অনুভব হয়। তারপরে দেখো, প্রাচীন প্রাকৃতিক ও গ্যাস মোমের দহন। প্রাচীন কেরোসিন, আচ্ছা আচ্ছা, প্রাকৃতিক গ্যাস, মোম, এগুলোর মূল উপাদান হচ্ছে হাইড্রোকার্বন। অর্থাৎ কেরোসিন, প্রাকৃতিক গ্যাস এবং মোম, এগুলোর মূল উপাদান হচ্ছে হাইড্রোকার্বন। হাইড্রোকার্বন হচ্ছে কার্বন এবং হাইড্রোজেনের একটা যৌগ। তাই যখন এগুলো দহন ঘটে, তখন বাতাসের অক্সিজেনের সাথে এগুলো বিক্রিয়া ঘটে। তখন এগুলো দহন ঘটে, মানে আগুন যখন জ্বালাই দিবা, বাতাসের বিক্রিয়া বাতাসের অক্সিজেনের সাথে এগুলো বিক্রিয়া হয়, এবং কার্বন ডাই অক্সাইড, জলীয় বাষ্প এবং আলো ও তাপশক্তি উৎপন্ন হয়। এটা তোমার কোশ্চেনে আসতে পারে যে বাতাসে কেরোসিন বা প্রাকৃতিক গ্যাস বা মোম দহনে আসলে কি কি তৈরি হয়, যেমন কার্বন ডাই অক্সাইড বা জলীয় বাষ্প এবং আলো তাপশক্তি তৈরি হয়। ওকে, তারপর পেটের অ্যাসিডিটির জন্য অ্যান্টাসিড ওষুধ খাওয়া হয়। কেন? পাকস্থলীতে অতিরিক্ত হাইড্রোক্লোরিক অ্যাসিড জমা হয়ে পেটের অ্যাসিডিটি সমস্যা হয়। অ্যান্টাসিডে থাকে হচ্ছে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড এবং ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড। এই দুইটা যৌগ আসলে অ্যাসিডকে প্রশমন করে। ঠিক আছে, এই দুইটা যৌগ আসলে অ্যাসিডকে প্রশমন করে, আসলে পেটের অ্যাসিডিটিটা কমায় দেয়। এখানে মূলত রসায়নের পরিধিগুলো বা ক্ষেত্রগুলো দেওয়া আছে। বস্তু বা পদার্থ, উপাদান, বায়ুর মূল উপাদান কি, আসলে এগুলা জাস্ট পড়ে নেই একটু। বায়ুতে মূলত কি থাকে? মূলত অক্সিজেন থাকে, এটা তোমরা বেসিক্যালি জানো। তারপর দেখো, খাবার পানিতে পানি সহ বিভিন্ন ধরনের খনিজ লবণ থাকে, তাই না? পানিতে কি শুধু পানি থাকে? না, পানিতে খনিজ লবণও থাকে। তারপর দেখো, সারে কি কি থাকে? সারে নাইট্রোজেন, অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড, কার্বন এবং ফসফরাস থাকে। তারপর আরো আছে, সারে ক্যালসিয়াম থাকে, ম্যাগনেসিয়াম থাকে, পটাশিয়াম থাকে। অর্থাৎ যে সারগুলো জমিতে ফলানো হয় ফসল ভালো উৎপন্ন করার জন্য, সেখানে কি কি ব্যবহার করা হয়? নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন, ফসফরাস, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম। ওকে, আর কাগজে কি তৈরি থাকে এটা তোমাদের জানা থাকার কথা। এসএসসি লেভেলে হয়তো ভালো করে পড়েছো যে কাগজে মূলত তোমার হচ্ছে সেলুলোজ জাতীয় পদার্থ থাকে। তবে দেখো, রসায়নের সাথে বিজ্ঞানের অন্যান্য শাখার সম্পর্ক এখানে দেওয়া আছে যে জীববিজ্ঞানের সাথে কিভাবে আসলে আহ উদ্ভিদ সালোক সংশ্লেষণ এর সম্পর্ক রয়েছে। তারপর হচ্ছে তোমার হচ্ছে জীববিজ্ঞানের কিভাবে সম্পর্ক রয়েছে, পদার্থ বিজ্ঞানের কিভাবে সম্পর্ক রয়েছে। এখানে একটু মানে তোমরা জাস্ট একটু রিডিং পড়লেই বুঝে যাবে। তারপর রসায়ন পাঠের গুরুত্ব, আসলে রসায়ন পাঠ করে আমাদের আসলে কি কি
উপকার হয়। দেখো রসায়ন পাঠ করে আমরা দেখো পেস্ট, ব্রাশ ইত্যাদি ইত্যাদি ব্যবহার করি। এগুলো আসলে কিভাবে কাজ করে এগুলো কিন্তু আমরা রসায়ন থেকেই শিখতে পারি। তারপর হচ্ছে আমরা যে জমিতে ওষুধ বা কীটনাশক ইউজ করি এগুলো আসলে কিভাবে তৈরি হয়, এগুলো আসলে রসায়নের মাধ্যমে তৈরি হয়। তারপর আমরা যে কোনো খাদ্যকে সংরক্ষণ করে দীর্ঘদিন ফ্রিজে যে সংরক্ষণ করি এটা আসলে রাসায়নিক রাসায়নিক পদ্ধতি কিন্তু আমরা সংরক্ষণ করে থাকি বা প্রিজারভেটিভ করে থাকি। অর্থাৎ চাষাবাদ বা খাদ্যর জন্য আমরা রসায়নের উপর নির্ভর করি। রসায়নের উপর আমাদের নির্ভরশীলতা অনেকটাই বেশি। তারপরে এখানে বিভিন্ন ধরনের ব্যাখ্যা দেওয়া আছে যেগুলো তোমরা রিডিং পড়লেই বুঝে যাবা। একবার জাস্ট রিডিং পড়ে নিও এবং আমি যেগুলো হাইলাইট করে দিয়েছি এগুলো ভালো করে পড়বা, কেননা এমসিকিউ এর জন্য এগুলো ইম্পর্টেন্ট। তারপরে দেখো এখানে দেওয়া আছে অ্যামোনিয়া ক্লোরাইড ও পানিতে দ্রবীভূতকরণ। এখানে যদিও হচ্ছে তোমার কিছু হচ্ছে ছকের মাধ্যমে কিছু ছকের মাধ্যমে কিছু ডিটেলস দেওয়া আছে। দেখো বিকারে দ্রবীভূত অ্যামোনিয়ার ক্লোরাইড এর পরিমাণ 0 গ্রাম থাকলে হচ্ছে দ্রবণের তাপমাত্রা থাকবে 25, 5 গ্রামে থাকবে 20, 10 গ্রামে থাকবে 15 সেলসিয়াস এবং 15 গ্রামে থাকবে 10 সেলসিয়াস। অর্থাৎ বিকারে যদি তুমি অ্যামোনিয়া ক্লোরাইড যদি দ্রবীভূত করো তো নর্মালি তোমার 25 সেলসিয়াস থাকতেছে। 5 গ্রাম যখন দিবে তখন হচ্ছে কমে যাবে, অর্থাৎ যত গ্রাম বাড়াবা তত গ্রাম কমে যাবে। দেখো 25 থেকে 5 বাড়াইলা 20 আসলো। আবার 25-এ যখন তুমি 10 গ্রাম দিলা তখন 25 থেকে 10 কমে গেল 15। আবার 25 যখন তুমি বিকারে হচ্ছে তোমার 15 গ্রাম ইনপুট করলা তখন হচ্ছে 25 থেকে 15 কমে গেলে 10 সেলসিয়াস তাপমাত্রা দ্রবণের এসে যায়। ওকে, যেগুলা হচ্ছে এখানে ব্যাখ্যা দেওয়া আছে। এখানে দেখো আরেকটা জিনিস, রসায়নের অনুসন্ধান বা গবেষণা প্রক্রিয়ার বিভিন্ন ধাপ। কিভাবে আসলে রসায়নকে গবেষণা করা হয়? দেখো প্রথমত বিষয়বস্তু নির্ধারণ করা হয়, অর্থাৎ আমরা কোন বিষয়টা নিয়ে আসলে আলোচনা করব বা গবেষণা করব। তারপর বইপত্র বা পূর্বের গবেষণাপত্রের সাহায্যে বিষয়বস্তু সম্পর্কে কিছু ধারণা নেব, কেননা যদি তুমি এখন ধারণা না দাও, এমন কিছু আবিষ্কার করলা বা এমন কিছু তৈরি করলা পরবর্তী যে এটা প্রকাশ করার সময় মানুষ বলতেছে যে এটা তো অলরেডি আবিষ্কার ছিল, তখন তোমার এটা আউটপুট কি? তাই তুমি যে বিষয়টা মানে গবেষণা করতে চাচ্ছ সেটাকে নিয়ে আসলে মূলত পূর্বের বইয়ে কি কি লেখা আছে বা গবেষণাপত্রে কি কি প্রকাশ করা আছে এটার দিকে একটু তাকাতে হবে। তাহলে তুমি বুঝতে পারবে যে আগে তো এটা আবিষ্কার করা আছে, আমরা নতুন কিছু আবিষ্কার করি। তাই পূর্বের বই বা গবেষণাপত্রের সাহায্যে বিষয়বস্তু সম্পর্কে কিছু ধারণা নেওয়া। তারপর দেখো প্রয়োজনীয় বস্তু ও পরীক্ষা প্রণালী নির্ধারণ করা। তোমার পরীক্ষা করার জন্য কি কি বিষয়ের প্রয়োজন হচ্ছে সেগুলো নির্ধারণ করা। তারপর পরীক্ষা করা অর্থাৎ পরীক্ষণ করা। তারপরে দেখো তথ্য সংগ্রহ ও তথ্যের বিশ্লেষণ করা, অর্থাৎ পরীক্ষা করে তুমি যে তথ্যগুলা পাইলা এগুলো আসলে সংরক্ষণ করতে হবে এবং বিশ্লেষণ করতে হবে আসলে কিভাবে কি পাইলা। তারপর হচ্ছে ফলাফল, যেটা মানুষের সামনে প্রকাশ করতে হবে, ফলাফল নিয়ে আলোচনা করতে হবে। অর্থাৎ তুমি যখন একটা কোনো বিষয় নিয়ে আলোচনা করতে যাবা বা রসায়নের কোনো বিষয় আবিষ্কার করতে যাবা, এই মূলত এইগুলো বিষয় তোমাদের মাথায় রাখতে হবে। এখন আসলে ল্যাবরেটরি কাকে বলে কোশ্চেনে আসতে পারে, যেখানে রসায়নের বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা বা গবেষণা করা হয় তাকে কি বলে? ল্যাবরেটরি বলে। আর কেমিস্ট্রি নিয়ে যেখানে আসলে রসায়ন করা হয় তখন সেটাকে বলে কেমিস্ট্রি ল্যাবরেটরি। যেখানে রসায়নের পরীক্ষা নিরীক্ষা বা গবেষণা করা হয় তাকে রসায়ন পরীক্ষাগার বা রসায়ন গবেষণাগার বলা হয়ে থাকে। আসলে দেখো এখানে কিছু ছবি দেওয়া আছে, যেমন অ্যাপ্রন, আই গ্লাভস, হ্যান্ড গ্লাভস, তারপর হচ্ছে মাস্ক, সেফটি গুগলস অর্থাৎ চোখের জন্য যেটা ব্যবহার করা হয়। এগুলো আসলে রসায়নে যখন তোমরা ল্যাবে হচ্ছে পরীক্ষা নিরীক্ষা করবে তখন এইগুলোর প্রয়োজন হয়। এগুলো কেন ব্যবহার হয়? যে বিস্ফোরক অথবা দাহ্য পদার্থ এগুলো থেকে আসলে নিজেকে সেফ রাখার জন্য এগুলো মূলত ব্যবহার করা হয়। তারপর এখানে দেখো কিছু সাংকেতিক চিহ্ন দেওয়া আছে, কোশ্চেন আসতে পারে যে এই চিহ্নটা কিসের। এই জন্য একটু ভালো করে খেয়াল রাখবা যে এই যে বিস্ফোরকের মতো চিহ্নটা তৈরি হয়েছে এটা হচ্ছে মূলত বিস্ফোরক পদার্থ। তারপর দেখো আগুন, এটা দেখলেই বুঝে যাবা যে তোমরা যদি ম্যাচের দিকে খেয়াল রাখো ওখানে একটা আইকন দেওয়া আছে, অর্থাৎ এরকম, অর্থাৎ আগুন জ্বললে যেরকম হয় সেটাকে বলতেছে দাহ্য পদার্থ। তারপরে দেখো স্কাল অর্থাৎ মাথার খুলির মতো যেটা থাকবে সেখানে যদি থাকে কোনো জায়গায় লেখা সেটাকে বুঝে নিতে হবে তোমার বিষাক্ত পদার্থ। এবার যেখানে হচ্ছে ক্রস চিহ্ন দেওয়া থাকবে সেটাকে বলা হচ্ছে উত্তেজক পদার্থ। তারপর হচ্ছে একটা হিউম্যান বডি দিয়ে যখন হচ্ছে মাছে ভেঙে ছুড়ে দেওয়া হবে এই আইকনটাকে তোমরা কি বলবে?
স্বাস্থ্য ঝুঁকিপূর্ণ পদার্থ। ওকে, হেলথ রিস্ক সাবস্টেন্স। ওকে, তারপরে দেখো হচ্ছে রেডিয়েশনের আইকন একটা যখন থাকবে এটাকে বুঝতে পারবে তেজস্ক্রিয় রশ্মি বা পদার্থ সেখান থেকে বের হবে। তারপরে দেখো একটা গাছের মতো আইকন, এটা হচ্ছে পরিবেশের জন্য ক্ষতিকর, অর্থাৎ এই পদার্থ পরিবেশে যেখানে সেখানে ফেলানো উচিত না। তারপরে দেখো এখানে হাতের উপর একটা কেমিক্যাল ফেলানোর মতো আইকন আছে, যেটা মূলত ক্ষত সৃষ্টিকারী পদার্থ হিসেবে পরিচিত। ওকে, তাহলে এইটা অধ্যায় বেসিক্যালি আমি যেগুলো হচ্ছে তোমাদেরকে হচ্ছে হাইলাইট করে দিলাম, এগুলো মেইনলি ভালোভাবে পড়ে নিবা। তারপরে হচ্ছে এমনি তোমরা হচ্ছে রিডিং পড়ে অধ্যায়গুলোতে যেগুলো মনে করো এমসিকিউ হার্ড বা এমসিকিউ আসতে পারে সেগুলো জাস্ট একটু দাগায় রেখে তোমরা একটু চর্চা করবা। যেহেতু তোমাদের হচ্ছে এসএসসি লেভেলে হয়তো বা ভালো প্রিপারেশন নিয়েছো, অ্যাটলিস্ট তোমাদের তো 3 পয়েন্ট আপ আছে, না হলে তোমরা হচ্ছে আইসির জন্য প্রিপারেশন নিতে পারতা না। তাহলে তোমাদের বেসিকটা মোটামুটি লেভেলে স্ট্রং থাকার কথা। 4 পয়েন্ট আছে, অনেকে জিপি 5 পেয়েছো, তাদের মূলত বেসিকটা অনেকটা স্ট্রং থাকার কথা, তাই না? তো বেসিক যেহেতু স্ট্রং আছে, তোমরা জাস্ট একটু পড়ে নিবা, তাহলে তোমরা হয়তো বা বুঝতে পারবা এবং তোমাদের জন্য অনেক ইজিলি হবে। ওকে, পরে এগুলো আসলে তাহলে তোমরা ভালো করে পড়ে নিবে হাইলাইট করাগুলো, এন্ড হচ্ছে ভালো করে রিভিশন করবা, তাহলে হয়ে যাবে। এখন চলো আমরা হচ্ছে পরবর্তীতে অ্যানিমেটেড আইকনের মাধ্যমে আমরা তোমাদের ক্লাসগুলো কমপ্লিট করে শুরুর পেজে যাই। ওকে, এখানে দেখো রসায়নের ধারণা, পদার্থ পরিবর্তন অনুসন্ধান ও দৈনন্দিন জীবনের রসায়ন, অর্থাৎ তোমার প্রথম চ্যাপ্টারটার আসলে নাম দেওয়া আছে। তারপর দেখো এক অধ্যায়ে চারটি তুমি হচ্ছে বিষয় সম্পর্কে জানতে পারবে, মূল ধারণা পাবে, মেমোরিটি অর্থাৎ সহজে তুমি কিভাবে মনে রাখতে পারবে এই ট্রিকটা পাবে। তারপর দেখো এমসিকিউ দক্ষতা, অর্থাৎ এমসিকিউ প্র্যাকটিস করার জন্য এখান থেকে পুরোপুরি দক্ষতা পাবে, এবং মডেল টেস্টের জন্য কোয়েশ্চেন দেওয়া থাকবে যেগুলো পড়লে তুমি ক্লিয়ার হয়ে যাবে। ওকে, তারপরে আসো আমরা পরের স্লাইডে যাই। ধারণার আগে এমসিকিউ, আচ্ছা আগে ধারণা নিতে হবে, পরে এমসিকিউ গুলো খেয়াল রাখবা। ওকে, কারণ এমসিকিউ হুট করে গেলে তো পারবা না, তোমার হচ্ছে বেসিকটা স্ট্রং থাকতে হবে। এই জন্য আমরা ধারণার দিকে আগে যাই। তারপর দেখো ধারণার দিকে আমরা গেলে কনসেপ্ট অনে দেওয়া আছে রসায়ন, পদার্থের পরিবর্তনের ভাষা, অর্থাৎ রসায়নটা মূলত কি বোঝায়? পদার্থকে পরিবর্তনের ভাষাকে বোঝায়। যেমন ধরো একটা মরিচা ধরেছে, এখানে কি রসায়ন ঘটেছে? মরিচাতে কি কি তোমার থাকে? প্লাস অক্সাইড, অর্থাৎ আয়রন অক্সাইড থাকে। আয়রন একটা পদার্থ এবং অক্সিজেন একটা পদার্থ, এই যে দুইটা যে মিলিত হয়ে যে প্লাস অক্সাইড উৎপন্ন হলো বা মরিচা উৎপন্ন হলো, আচ্ছা এটা তো পদার্থের পরিবর্তন হলো না? এই যে পদার্থের পরিবর্তনটা হলো, এটাই মূলত হচ্ছে রসায়ন। এখানে বলছে যে রসায়ন বা পদার্থের পরিবর্তনটাই মূলত রসায়নের ভাষা। ওকে, দেখো যেমন এখানে এক্সাম্পল দেওয়া আছে, কাঠ পোড়ালে নতুন পদার্থ ছাই গ্যাস উৎপন্ন হয়। আচ্ছা, এই যে পরিবর্তনটা হলো, যে ছাই গ্যাস উৎপন্ন হলো, এটা নতুন নতুন পদার্থের আবিষ্কার ঘটেছে অবশ্যই, তাহলে এটা রসায়ন হয়েছে এখানে। তারপর দেখো নতুন শর্টকাট, নতুন পদার্থ যেখানে তৈরি হবে সেটা হচ্ছে রাসায়নিক পরিবর্তন। তারপর দেখো এক্সাম্পল, রং, গন্ধ, গ্যাস বা তাপের পরিবর্তন লক্ষ্য করা হলো, তাহলে হচ্ছে সেটাই হচ্ছে রাসায়নিক পরিবর্তন। তবে দেখো বৈজ্ঞানিক অনুসন্ধানের ধাপ, অর্থাৎ আমরা বইয়ে যে 6টা মেবি ধাপ পড়েছিলাম, আসলে একটা বৈজ্ঞানিক তুমি পরীক্ষা নিরীক্ষা করবা কিভাবে বা অনুসন্ধান করবা, বা তোমার কৌতূহলকে প্রমাণে রূপ দেয় এমন ধারাবাহিক পরীক্ষা, পর্যবেক্ষণ করতে হবে, তারপর হচ্ছে অনুমিত সিদ্ধান্ত গ্রহণ করতে হবে, পরীক্ষা করতে হবে, তারপর হচ্ছে বিশ্লেষণ করতে হবে, তারপর প্রকাশ করতে হবে, তুমি যে এই বিষয়টা নিয়ে আলোচনা করলা। তারপর দেখো ভৌত বনাম রাসায়নিক পরিবর্তন, অর্থাৎ পরিবর্তন যে ঘটে পদার্থের, এটা দুই ভাবে পরিবর্তন ঘটে, একটা হচ্ছে ভৌত পরিবর্তন, একটা হচ্ছে রাসায়নিক পরিবর্তন। দেখো ভৌত পরিবর্তন বলতে মূলত বোঝাবে ভিতরের পরিবর্তন, অর্থাৎ তোমার ভিতর থেকে পরিবর্তন ঘটেছে কিন্তু বাহির থেকে কোনো পরিবর্তন ঘটেনি, এমনটাকে বলতেছে ভৌত পরিবর্তন। আর রাসায়নিক পরিবর্তন বলতে এমন পরিবর্তনকে বোঝাচ্ছে যেটা হচ্ছে ভিতরের পরিবর্তনটাও ঘটেছে এবং বাহিরের পরিবর্তনটাও ঘটেছে। দেখো ভৌত পরিবর্তনে মূলত ভিতরের পরিবর্তন ঘটে, যেহেতু তাহলে বাহিরের কোনো স্ট্রাকচারের পরিবর্তন ঘটে না, তাই নতুন পদার্থ তৈরি হয় না বা দেখা যায় না। তারপর পরিচয় অপরিবর্তিত থাকে, যদি তোমার ভিতর থেকে চেঞ্জ আসে কিন্তু বাহির থেকে তুমি থেকে যাও, তাহলে তোমার কিন্তু পরিচয় অপরিবর্তিত থেকে যায়। তারপর হচ্ছে প্রায় উল্টানো যায়, অর্থাৎ তোমার যে ভিতরের পরিবর্তনটা আছে সেটাকে আবার নতুন করে মানে আগের রূপে নিয়ে আসা যায়।
উদাহরণ যেমন বরফ গলা, বরফ যেহেতু যেমন পানিতে পরিণত হলে তুমি যখন আবার ফ্রিজে রাখবা ওটা আবার বরফে পরিণত করা যাবে। তবে চিনি যখন পানিতে মিশাবা, মিক্স করবা, তখন ওটা চিনিটা দ্রবীভূত হবে, আবার চিনিতে রূপান্তর করা যায়। তবে দেখো এখন আসলে রাসায়নিক পদার্থে যেহেতু পরিবর্তনে ভিতর এবং বাহির দুইটাই হচ্ছে চেঞ্জ আসতেছে, তাহলে হচ্ছে নতুন একটা পদার্থের আবিষ্কার হচ্ছে বা তৈরি হচ্ছে। ধর্ম পরিচয় সবকিছু বদলে যায়, অর্থাৎ বাহির থেকেও চেঞ্জ, ভিতর থেকেও চেঞ্জ, ধর্ম পরিচয় সবকিছু বদলে যাচ্ছে। তবে সাধারণত সহজে উল্টানো যায় না, অর্থাৎ আগের রূপে যদি তুমি ব্যাক আনতে চাও সেটা করা যায় না। তারপরে দেখো উদাহরণ দহন, মরিচ, চা, তারপর হচ্ছে দুধ, ত্বক। যেমন হচ্ছে দহন হলে, যেমন হচ্ছে আগুন, মোমবাতি দহন হলে কি কি তৈরি হয়? গ্যাস হয়, আলো হয়। এগুলো কি তুমি ব্যাক নিয়ে কি আবার হচ্ছে মোমে তৈরি করতে পারবা? না। এবার মরিচা, ফেরাস অক্সাইড, এগুলো কি ব্যাক করে আবার তুমি লোহাতে তৈরি করতে পারবে বা অক্সিজেনকে আলাদা করতে পারবে না। তারপর দুধ, ত্বক, এটাও পারবে না। তারপর দেখো কার্বনের দহনে মূলত কার্বন এবং অক্সিজেন দহন হয়ে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয়। এখানে দেওয়া আছে কার্বন বা কার্বনযুক্ত যৌগ পর্যাপ্ত অক্সিজেন দহন করলে প্রধানত কার্বন ডাই অক্সাইড তৈরি হয়। অর্থাৎ এটা প্রপারলি যখন হচ্ছে কার্বন অক্সিজেনের সাথে দহন সম্পন্ন হয় তখন প্রপারলি কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয়। এখান থেকে কি কি উৎপন্ন হবে? দেখো তাপ এবং আলো নির্গত হবে। তারপর হচ্ছে অসম্পূর্ণ, এখানে আরেকটা এমসিকিউ এর জন্য মেইন টার্নিং পয়েন্ট, যখন অসম্পূর্ণ দহন হবে তখন হচ্ছে কার্বন মনো অক্সাইড, এখানে ছিল কার্বন ডাই অক্সাইড অর্থাৎ দুইটা অক্সাইড, বাট এখানে যখন অসম্পূর্ণ দহন হবে তখন কার্বন মনো অক্সাইড উৎপন্ন হবে এবং কার্বন কণা উৎপন্ন হতে পারে। ম্যামোরিটিক, মনে রাখার জন্য, সি এর পূর্ণ দহন মানে কার্বন ডাই অক্সাইড, আর সি এর হচ্ছে অপূর্ণ দহন মানে কার্বন মনো অক্সাইড। পদার্থের তিনটি অবস্থা রয়েছে, যেমন হচ্ছে কঠিন পদার্থকে তরলে পরিণত করা যায় এবং তরল পদার্থকে গ্যাসে পরিণত করা যায়, আবার গ্যাসকে তরলে, তরলকে আবার কঠিনে, বিপরীতমুখী প্রক্রিয়া। তারপরে দেখুন নির্দিষ্ট আকার ও আয়তন। কঠিন পদার্থের নির্দিষ্ট আকার এবং আয়তন থাকে, যেটা তোমরা জানো। তরল পদার্থ আয়ন নির্দিষ্ট আকার, পাত্রের আকার ধারণ করে। তারপর হচ্ছে গ্যাস আকার ও আয়তন কোনোদিন নির্দিষ্ট নয়, যেটাতে রাখবে সেটাই ক্যাপচার করে ধরে রাখবে। দৈনন্দিন জীবনের রসায়ন, খাদ্য, ঔষধ, পরিচ্ছন্নতা ইত্যাদির ক্ষেত্রে তো রসায়নের বিকল্প নাই, আমরা বইয়ে দেখলাম। তারপর দেখো নির্দিষ্ট চিকিৎসা ক্ষেত্রে নির্দিষ্ট বিক্রিয়ার জন্য কার্যকর ওষুধ তৈরি করা হয়। তারপর হচ্ছে কৃষি ক্ষেত্রে সার ও সংরক্ষণ প্রযুক্তি উৎপাদন বাড়ায়, কাঁচামালকে ব্যবহারযোগ্য পণ্যে বদলায়। তারপর হচ্ছে দেখো সংকেত পড়ার সুপার পাওয়ার, অর্থাৎ হাইড্রোজেন অক্সাইড বা পানি যেটাকে তোমরা বলো। তারপর হচ্ছে মিথেন, কার্বন ডাইঅক্সাইড, সোডিয়াম হাইড্রোকার্বনেট। দেখো পানিতে মূলত দুইটা হাইড্রোজেন এবং একটা অক্সিজেন থাকে, যেটা বলা হচ্ছে মিথেনে। যেমন হচ্ছে প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান মিথেন, অর্থাৎ প্রাকৃতিক গ্যাস যেগুলো তোমরা দেখতে পাও সেগুলোর মূল উপাদান মিথেন। তারপর বেকিং পাউডারের গুরুত্বপূর্ণ উপাদান। তারপরে দেখো খাদ্য নিরাপত্তা এবং রং বনাম ঝুঁকি। নিরাপদ খাদ্য আকর্ষণীয় রঙের চেয়ে বেশি ইম্পর্টেন্ট, অর্থাৎ তোমার নিরাপদ খাদ্য তৈরির জন্য আকর্ষণীয় রং প্রয়োজন না। দেখো এখানে দেওয়া আছে অনুমোদনহীন নন ফুড গ্রেড খাবারকে সুন্দর দেখালেও স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। অনেক খাবার দেখবা যে অনেক সুন্দরভাবে ডিজাইন করা আছে, রং দিয়ে সাজানো আছে, কিন্তু দেখা যায় ওগুলো মূলত খেলে শরীরের জন্য ক্ষতি, কেননা ওগুলোতে আকর্ষণীয় রং থাকলেও ওখানে হচ্ছে খারাপ দিকগুলো আসলে বেশি। তারপরে দেখো সঠিক মাত্রায় খাদ্য দীর্ঘদিন সংরক্ষণে সাহায্য করে। তারপর হচ্ছে শিল্পের রং কখনো খাবারে ব্যবহার করা যাবে না। এক্সাম টিপ, রং দেখে নিরাপত্তা বিচার নয়, লেবেল অনুমোদন দেখো। অর্থাৎ রং আকর্ষণীয় হলেই যে একদম খারাপ হবে তেমনটা না, এর হচ্ছে লেবেল বা অনুমোদন দেখা প্রয়োজন। আলকেমি থেকে হচ্ছে আধুনিক রসায়ন, এটা আমরা আসলে বই থেকে পড়লাম যে প্রাচীন মিশর বা মধ্য আরবি যুগে হচ্ছে আলকেমি থেকে কেমিস্ট্রির উৎপত্তি হয়েছে, এটা আমরা বই থেকে আসলে পড়লাম। উৎপত্তি আরবি শব্দ আলকেমিয়া শব্দ থেকে,
ঐতিহাসিক যুগ মিশরীয় সভ্যতায় প্রাথমিক রাসায়নিক কৌশল ছিল। তারপর দেখো মাইল ফলক 1869 সালে মেন্ডেলিফের পর্যায় সারণী, যেটা কেমিস্ট্রিকে আসলে নতুন ভাবে মানুষের সামনে উৎসাহ জাগায়। তারপর আসো রসায়ন ও পরিবেশ, সঠিক দহন, কম দূষণ, অর্থাৎ যখন তোমার দহনটা একদম প্রপারলি হবে তখন হচ্ছে কম দূষণ হবে। কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হলে কম দূষণ হবে, এবং কার্বন মনোঅক্সাইড উৎপন্ন হলে যেটা হচ্ছে মানুষের শরীরের জন্য খুবই ক্ষতিকর। তারপরে দেখো হেলথ অ্যালার্ট, কার্বন মনোঅক্সাইড ও সূক্ষ্ম কণা শ্বাসতন্ত্রের জন্য ক্ষতি করে। যত না কার্বন ডাইঅক্সাইড ক্ষতি করে তার চেয়ে অনেকাংশে বেশি করে। তারপর দেখো পরিষ্কার জ্বালানি ও দক্ষ দহন বেছে নাও দহনের ক্ষেত্রে। তারপর এখানে দেখো অ্যাক্টিভ রিকল দেওয়া আছে 25টা দ্রুত প্রশ্ন উত্তর, এগুলো সলভ করার পর আমরা এমসিকিউ যাব। এখানে দেখো প্রশ্নের উত্তর এখানে দেওয়া আছে অ্যাভোগাড্রোর সংখ্যা কত। এটা হচ্ছে নেক্সট অধ্যায়ে হয়তো তোমরা পড়বা, বাট এখানে দেওয়াই আছে। আচ্ছা পড়ে নেই। 6.023 মেবি ছিল, ইন্টু 10⁻23। পরের কোশ্চেন, কার্বন যৌগ অক্সিজেনের পূর্ণ দহন করলে কি উৎপন্ন হয়? পূর্ণ দহনে আমরা পড়েছি যে কার্বন ডাইঅক্সাইড, কিন্তু অপূর্ণ দহনে আমরা কি পড়েছিলাম? কার্বন মনোঅক্সাইড। অর্থাৎ একটা হাইড্রোজেন, এখানে হচ্ছে দুইটা অক্সিজেন, ওখানে হচ্ছে একটা অক্সিজেন থাকবে যখন অপূর্ণ দহন হবে। ওকে, তাহলে মম প্রধানত কোন মৌলের যৌগ? মম কার্বন এবং হাইড্রোজেনের যৌগ। তবে দেখো খাদ্য দীর্ঘদিন সংরক্ষণ করতে কি ব্যবহৃত হয়? অনুমোদিত প্রিজারভেটিভ পদ্ধতি ব্যবহার করা হয়। ভিনেগার COOH গ্রুপ কোন ধর্ম দেয়? এটা হচ্ছে মূলত অম্লীয় ধর্ম দেয়। অম্লীয় বলতে অ্যাসিড জাতীয় ধর্ম দেয়। এটি হচ্ছে কার্বক্সিলিক গ্রুপের মূলত হচ্ছে যৌগ। প্রশ্ন করো, ঢেকে রাখা হচ্ছে ঢেকে রেখে তোমাদের বোঝাচ্ছি। কাগজের প্রধান রাসায়নিক উপাদান কি? এখানে দেওয়া আছে যে সেলুলোজ। কাগজ মূলত সেলুলোজ দিয়ে তৈরি, এটা তোমাদের জানা থাকার কথা। তারপর দেখো অনুমিত সিদ্ধান্ত এর ইংরেজি কি? এটা হচ্ছে হাইপোথেসিস। অনুমিত সিদ্ধান্ত। সব সাদা পদার্থের একই রাসায়নিক আছে কি? সব সাদা পদার্থে একই রাসায়নিক আছে কি? না। রং এক হলে গঠন ভিন্ন হতে পারে। অর্থাৎ যদি তুমি পৃথিবীর যে কোনো সাদা, অর্থাৎ কাগজ দেখতে পারো বা অন্য প্লাস্টিক সাদা দেখতে পারো বা অন্য কোনো জিনিস খাবার সাদা দেখতে পারো, তার মানে কি রাসায়নিক ভাবে একই বা ভিতর থেকে একই? না, মূলত রং দিয়ে আসলে বিবেচনা করা হয় না। এক এক পদার্থের গঠন এক এক রকম হতেই পারে। তারপর কাঠ বা কমলা পোড়ালে পাতায় কি জমে? অসম্পূর্ণ দহনের কার্বন কণা জমে। অর্থাৎ কাঠ যখন পোড়াবা বা কমলা পোড়াবা তখন কিছুটা অসম্পূর্ণ দহন হয়। যখন তুমি সম্পূর্ণ দহন প্রপারলি করতে পারবে না তখন অসম্পূর্ণ দহন হবে। আর অসম্পূর্ণ দহনে কার্বন কণা তৈরি হয়, যেটা তোমরা আগেই দেখলা। কারখানা ও যানবাহনের ধোঁয়ায় কি থাকে? কার্বন ডাইঅক্সাইড এবং কার্বন মনোঅক্সাইডের সূক্ষ্ম কণা থাকে এখানে। কেননা তোমার পূর্ণ দহনও সম্পন্ন হয় এবং অপূর্ণ দহনও সম্পন্ন হয়। তারপরে দেখো অক্সিজেন এবং হাইড্রোজেন মিলে কি তৈরি হয়? পানি। তোমরা বেসিক কোশ্চেন তোমরা পারবে। অ্যানালাইসিস এর বাংলা অর্থ কি? বিশ্লেষণ করা। খাবার আকর্ষণীয় করতে অনুমোদিত কি ব্যবহার করা বিপজ্জনক? আমরা একটু আগে পড়েছি যে নন ফুড গ্রেড কালার, অর্থাৎ যেগুলো হচ্ছে অনুমোদিত না, এইগুলো হচ্ছে যখন গ্রেড কালার ইউজ করবে তখন হচ্ছে খাবারকে আকর্ষণীয় করলে বিপজ্জনক করে তোলে। তারপর হচ্ছে ইন্টারন্যাশনাল রাইস রিসার্চ ইনস্টিটিউট কোথায় অবস্থিত? ফিলিপাইনে। অর্থাৎ ভাতের যে মানে ভাত কি প্রপারলি আছে কিনা সেটা হচ্ছে রিসার্চ করার জন্য ইনস্টিটিউশন যেখানে হচ্ছে অবস্থিত সেটা হচ্ছে ফিলিপাইনে। প্রাচীন ভারতে রাসায়নিক চর্চার প্রমাণ কত পুরনো? 5000 বছরের ঐতিহ্য। অর্থাৎ প্রাচীন ভারতে রাসায়নিক চর্চার প্রমাণ কত বছরের পুরানো? 5000 বছরের পুরানো। পরিবর্তন অনুধাবন অনুসন্ধানের কোন ধাপ? পর্যবেক্ষণ এবং প্রথম ধাপ। আতশবাজি পরিবেশে কি ক্ষতি করে? বায়ু দূষণ ও শব্দ দূষণ করে। আতশবাজি তাহলে পরিবেশের কি ক্ষতি করে? বায়ু এবং শব্দ দূষণ করে। এবার দৈনন্দিন জীবনে রসায়ন জানলে কি লাভ? নিরাপদ এবং যুক্তিসঙ্গত সিদ্ধান্ত।
তোমার এগুলো হচ্ছে বেনিফিট হচ্ছে। তোমরা রসায়ন যদি জানতে পারো তাহলে তুমি নিরাপদ থাকতে পারছো এবং যুক্তিসঙ্গত সিদ্ধান্ত গ্রহণ করতে পারছো। বায়ুর অক্সিজেনের সাথে বিক্রিয়াকে কি বলে? জারণ বিক্রিয়া বলে। বায়ুর অক্সিজেনের সাথে বিক্রিয়াকে জারণ বিক্রিয়া বলে। রান্নায় স্বাদ ও গন্ধের পরিবর্তনের কারণ কি? রাসায়নিক পরিবর্তন। অর্থাৎ রান্না যখন করবে এখানে হচ্ছে রাসায়নিক পরিবর্তন হওয়ার কারণে গন্ধের একটা পরিবর্তন এসে যায়। আহ তারপরে দেখো, শিল্পে রাসায়নিক পরিবর্তন কি তৈরি হয়? নতুন ব্যবহারযোগ্য পদার্থ এবং পণ্য তৈরি হয় শিল্পক্ষেত্রে। তাপ ও চাপের প্রভাবে পদার্থের কি ঘটতে পারে? ভৌত এবং রাসায়নিক পদার্থ পরিবর্তন হতে পারে। ভৌত অর্থাৎ ভিতরে পরিবর্তনও ঘটতে পারে এবং বাহির এবং ভিতর দুটারই পরিবর্তন হতে পারে তাপ এবং চাপের কারণে। তারপরে দেখো, পরিষ্কারের দ্রব্য তৈরিতে কোন বিজ্ঞান কাজ করে? অর্থাৎ পরিষ্কারের দ্রব্য তৈরিতে কোন বিজ্ঞান কাজ করে? এখানে দেখো হচ্ছে রসায়ন বিজ্ঞান কাজ করে। আমরা যদি পরের কোশ্চেনে যাই, এখানে আছে কোন প্রাচীন সভ্যতা চিকিৎসায় রসায়ন চর্চা করত? কোন প্রাচীন সভ্যতা চিকিৎসায় রসায়ন চর্চা করত? মিশরীয় সভ্যতা। ওকে, মিশরীয় সভ্যতা। তারপর দেখো, নির্দিষ্ট রাসায়নিক বিক্রিয়ায় রোগ চিকিৎসার কি তৈরি করে? নির্দিষ্ট রাসায়নিক বিক্রিয়ায় রোগ চিকিৎসার কি তৈরি করে? ওষুধ তৈরি করে। তারপরে আসে এখন এমসিকিউ আমরা দেখবো। প্রতিটি এমসিকিউ এক একটি যুদ্ধ বলা চলে। এখন আসলে দেখো, এখানে বলা আছে বর্ণ, গন্ধ, স্বাদ, দ্রাব্যতা দেখে কি সম্পর্কে ধারণা পাওয়া যায়? দ্রাব্য সম্পর্কে ধারণা পাওয়া যায়। অর্থাৎ বর্ণ, গন্ধ এবং স্বাদ, দ্রাব্যতা দেখে কি সম্পর্কে ধারণা পাওয়া যায়? দ্রাব্য সম্পর্কে ধারণা পাওয়া যায়। এখানে হচ্ছে ব্যাখ্যা দেওয়া আছে পদার্থের ভৌত ধর্ম এবং দেখে দ্রব্য শনাক্ত করা যায়। ম্যামোরিটিক ধর্ম দেখো, দ্রব্য চেনো। অর্থাৎ ধর্ম দেখলেই তোমরা হচ্ছে দ্রব্য চিনতে পারবে। পরের কোশ্চেন আসে, নিচের কোনটি একটি যৌগ? দেখো, লোহা। লোহা বলতে হচ্ছে তোমার ফেরাস, আয়রন। মরিচা, আচ্ছা মরিচাটাকে স্কিপ করে রাখলাম। বাতাস, বাতাস অক্সিজেন। বর্ণ, বর্ণ দিয়ে একটা কোনো কিছু বোঝাচ্ছে। বাট মরিচাকে এখানে যদি খেয়াল করো তাহলে দেখতে পারবো মরিচা মূলত ফেরাস এবং অক্সিজেনের সমন্বয়ে গঠিত, যার কারণে মরিচা হবে অ্যান্সার। যৌগ দেখো, লৌহ অক্সাইড এবং যা একটি যৌগ। লোহা প্লাস অক্সিজেন দুইটা মিলেই কিন্তু মরিচা গঠিত হয়। অর্থাৎ একের অধিক পদার্থ যেখানে মিলিত হবে সেটাই হচ্ছে যৌগ। তাহলে হচ্ছে মরিচা একটা যৌগ। তারপরে দেখো, কোন ঘটনার সম্ভাব্য ব্যাখ্যাকে কি বলে? সম্ভাব্য ব্যাখ্যাকে কি বলে? অনুমান বা হাইপোথিসিস। অর্থাৎ কোনো কিছু ব্যাখ্যা করাকে ইংলিশে বলা হয় অনুমান বা সম্ভাব্য ব্যাখ্যাকে হাইপোথিসিস বলা হয়। দেখো, পরীক্ষার আগে প্রস্তাবিত ব্যাখ্যা হচ্ছে হাইপোথিসিস। অর্থাৎ পরীক্ষা করার আগে যদি তুমি হচ্ছে একটা ধারণা করবে যে এটা এই টাইপের কিছু একটা উৎপন্ন করতে পারে, এটাকে মূলত বলবে হচ্ছে হাইপোথিসিস। আগে অনুমান পরে প্রমাণ। অর্থাৎ কোনো কিছু যখন তুমি আবিষ্কার করতে যাবে আগে কিন্তু একটা অনুমান করতে পারবে যে এটা এই হবে। পরের কোশ্চেনে যাই, কার্বন যৌগকে অক্সিজেনে পূর্ণ দহন করলে কোনটি উৎপন্ন হয়? কার্বন যৌগকে অক্সিজেনে পূর্ণ দহন করলে কার্বন ডাইঅক্সাইড। আমরা একটু আগে পড়ছি। পরের কোশ্চেনে আসি, যেমন হচ্ছে প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান কোনটি? প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান মিথেন, আমরা পড়েছিলাম। এখানে হচ্ছে ম্যামেট্রিক বা সঠিক উত্তর কেন হলো সেটা দেওয়া আছে। তারপরে দেখো, দুধ টক হওয়া কি ধরনের প্রক্রিয়া? জৈব রাসায়নিক প্রক্রিয়া, শুধু ভৌত, শুধু তাপীয়, কোনোটা নয়। জৈব রাসায়নিক প্রক্রিয়া। কেন? দুধ টক হলে কিন্তু শুধু ভিতরের পরিবর্তনটা হচ্ছে না, বাহির দিক থেকে দেখলে তুমি দেখতে পাবে যে দুধ ফেটে গেছে। তো বাহিরের একটা স্ট্রাকচারের পরিবর্তন হয়েছে এবং দুধ যে মূলত মিষ্টি টাইপের থাকে এটা হচ্ছে টক টাইপের হয়ে যায়। অর্থাৎ ভিতর এবং বাহির দুটো পরিবর্তন হয়েছে, আমরা জৈব রাসায়নিক পরিবর্তন বলতে পারি। এখানে তারপর হচ্ছে ব্যাখ্যা দেওয়া আছে, তোমরা জাস্ট একটু দেখে দিলে বুঝতে পারবে। তো ওদেরকে হচ্ছে ক্লাস শেষে কমেন্ট বক্সে তোমার হচ্ছে স্লাইড দেওয়া থাকবে, তোমরা এখান থেকে পড়ে নিতে পারবা। নিচের কোনটি হচ্ছে জৈব যৌগ? চিনি হচ্ছে একটা জৈব যৌগ। পরের কোশ্চেন আসে, বৈদ্যুতিক তারে সাধারণত কোন ধাতু ব্যবহার করা হয়? জিঙ্ক, কপার ব্যবহার করা হয়।
কপারের তার তোমরা হয়তো বা শুনেছো, কপারের তার বা অ্যালুমিনিয়াম, মূলত বৈদ্যুতিক তার অ্যালুমিনিয়াম এবং কপার দ্বারা তৈরি করা হয়। যেটা হচ্ছে অ্যালুমিনিয়াম, এটা হচ্ছে কম টেকসই দেয়, এবং হচ্ছে যেটা হচ্ছে মূলত কপার অরিজিনাল কপার দিয়েও তৈরি করা হয়। আবার হচ্ছে তামা দিয়েও তৈরি করা হয়, কপার বা টিন, যেটা দ্বারা মূলত বৈদ্যুতিক তার তৈরি করা হয়। তারপরে দেখো, তামা ভালো পরিবাহী, নমনীয়, তুলনামূলক সাশ্রয়ী। এই যে কপার, তার মানে কপার দিয়ে হচ্ছে তোমার বৈদ্যুতিক তার তৈরি করা হয়। তারপরে দেখো, শিল্প কারখানায় কাঁচামাল থেকে নতুন পদার্থ তৈরি পরিবর্তনকে কি বলা হয়? কাঁচামাল থেকে একদম নতুন পদার্থ, এটা অবশ্যই তো রাসায়নিক পরিবর্তন হবে, কেননা হচ্ছে তোমার কাঁচামাল থেকে তোমার ভিতরের পরে যে ধরো কিছু প্লাস্টিক নিয়ে গিয়ে একটা পট তৈরি করলা, স্ট্রাকচার একদম স্ট্রাকচারের পরিবর্তন হলো, ভিতরের মনে করো স্ট্রাকচারের পরিবর্তন হলো, তার মানে ভিতর বাহির দুটাই পরিবর্তন হয়েছে, রাসায়নিক পরিবর্তন। যেমন নতুন পদার্থ তৈরি হলে পরিবর্তনকে রাসায়নিক পরিবর্তন বলে। নতুন পরিচয়, নিচের কোনটি অভিজাত ও মূল্যবান ধাতু? মাটি, লোহা, স্বর্ণ, পাথর। তাহলে হচ্ছে অভিজাত এবং মূল্যবান ধাতু কি স্বর্ণ নাকি মাটি তোমাদের মনে হয়, নাকি লোহা নাকি পাথর? অর্থাৎ সোনার দাম প্রচুর, তাই এটাকে অভিজাত এবং মূল্যবান ধাতু বলা হচ্ছে। তারপরে দেখো, বেকিং পাউডারের যৌগ কোনটি? সোডিয়াম হাইড্রোকার্বনেট। বেকিং পাউডারের সংকেত বা যৌগ। এখন আসো, কাঠের প্রধান রাসায়নিক উপাদান কি? কাঠ, চোখ বন্ধ করে সেলুলোজ দিয়ে দিবে, কেননা তোমরা এটা পড়েছো। ওকে, তাহলে কাঠের প্রধান রাসায়নিক উপাদান হচ্ছে সেলুলোজ। ওকে, তারপরে দেখো, প্রাচীন রসায়ন চর্চার গুরুত্বপূর্ণ সূচনা কোন সভ্যতায়? অবশ্যই মিশর সভ্যতায়। মিশরেই তো হচ্ছে প্রথম হচ্ছে রসায়নের যে আবিষ্কার, অ্যালকেমি বা অ্যালকেমিস্ট যেগুলো আসলো, কেমিস্ট্রি শব্দ আসলো, মিশর থেকেই আসছে। এখন আসো, নিচের কোন গ্যাসটির নিজস্ব রং আছে? ক্লোরিয়ামের ক্লোরিনের হচ্ছে নিজস্ব রং আছে, কার্বন ডাইঅক্সাইড, হাইড্রোজেন বা হিলিয়াম এগুলোর হচ্ছে নিজস্ব কোনো রং নেই। ক্লোরিন গ্যাস সবুজ সবুজ আভা বা হলুদ হয়ে থাকে। ওকে, পরের কোশ্চেন দেখো, নিচের কোনটি শক্তিশালী জারক ব্লিচিং এজেন্ট? নিচের কোনটি শক্তিশালী জারক এবং বা ব্লিচিং এজেন্ট? তাহলে এখানে অ্যান্সার হচ্ছে তোমার হাইড্রোজেন পার অক্সাইড, এটা হচ্ছে শক্তিশালী জারক এন্ড হচ্ছে ব্লিচিং এজেন্ট। পরের কোশ্চেনে যায় যে, নিচের কোনটি বিস্ফোরক বা ঝুঁকির পদার্থ? পাতলা অ্যাসিড, অ্যামোনিয়া, জৈব পারক্সাইড। তাহলে এখানে অ্যান্সার হবে জৈব পারক্সাইড, অর্থাৎ বিস্ফোরক যে ঝুঁকি পদার্থ আছে সেটা হচ্ছে জৈব পারক্সাইড। ওকে, পরের কোশ্চেনে আসি যে, পূর্ণ ব্যবহৃত কাগজ ব্যবহার করলে কাঁচা কাগজের চাহিদা কি হয়? পূর্ণ ব্যবহৃত কাগজ ব্যবহার করলে কাঁচা কাগজের চাহিদা কি হয়, অর্থাৎ কমে যায়। অর্থাৎ আগের কাগজ যদি তুমি পুনরায় ব্যবহার করো তাহলে কাঁচা কাগজের চাহিদা একটু কমে যাবে, অর্থাৎ রিসাইকেলিং পদ্ধতিকে যেটাকে বলে রিইউজ। রাসায়নিক পদার্থ সম্পর্কে সঠিক ধারণা কোনটি? সব পদার্থই রাসায়নিক দিয়ে গঠিত। শুধু ক্ষতিকর বস্তু রাসায়নিক? রাসায়নিক মানে কৃত্রিম কোনোটিই নয়, সব পদার্থই কিন্তু রসায়ন দিয়ে গঠিত। এই পৃথিবীতে যা কিছু আছে, যেমন আমার সামনে হচ্ছে একটা ক্যালেন্ডার আছে, একটা মোবাইল হোল্ডার আছে, ওয়ালেট আছে, পিসি আছে, কিবোর্ড আছে, একটা কয়েন আছে, একটা ওয়াচ আছে, ঘড়ি আছে, ওয়ালটা তৈরি। তবে আমার সামনে যেগুলো দেখতে পাচ্ছি বা তোমার সামনে যেগুলো দেখতে পাচ্ছ, হাতের কলমটা পর্যন্ত সবকিছু কিন্তু রাসায়নিক পদার্থ দিয়ে গঠিত। যে 118টা মৌল যেগুলো আছে এগুলোর মধ্য থেকে কিন্তু আসলে মূলত প্রত্যেকটা জিনিসে আসলে তৈরি, এগুলোর বাইরে থেকে না। তারপরে দেখা হচ্ছে ঔষধ প্রস্তুত ও বিক্রিয়া বিশ্লেষণে কোন বিজ্ঞান জড়িত? রাসায়নিক বিজ্ঞান, কারণ রাসায়নিক বিজ্ঞানের মাধ্যমে বা রসায়নের মাধ্যমে তোমরা আসলে মূলত ঔষধ তৈরি করতে পারো। স্বাস্থ্য রক্ষায় নিচের কোন সমন্বয়টি দরকার? সুষম খাদ্য এবং পরিচ্ছন্নতা এবং প্রয়োজনীয় চিকিৎসা দরকার। তাহলে দেখো, নিচের কোন গ্যাসটি গ্রিন হাউস গ্যাস হিসেবে পরিচিত?
কার্বন ডাইঅক্সাইড গ্রিন হাউস গ্যাস হিসেবে পরিচিত। অ্যান্সার হবে খ। ওকে, এখন আসো পরের কোশ্চেনে যাই। অ্যাসিড পানিতে কি সৃষ্টি করে? অ্যাসিড পানিতে কি সৃষ্টি করে? হাইড্রোজেন আয়ন বা হাইড্রোজেন আয়ন মূলত তৈরি করে, তারপর এইচ এবং অক্সিজেন প্লাস এই আয়নটা তৈরি করে। তবে বেসিক্যালি অ্যাসিড পানিতে যেটা মূলত উৎপন্ন করে সেটা হচ্ছে হাইড্রোজেন আয়ন। ওকে, আসো পরের কোশ্চেনে যায়। নিচের কোনটি জারক পদার্থের উদাহরণ? জারক পদার্থের উদাহরণ হচ্ছে H2O2, অর্থাৎ এটা হচ্ছে জারক পদার্থের উদাহরণ। এখানে হচ্ছে বিশ্লেষণ দেওয়া আছে, হাইড্রোজেন পারঅক্সাইড ইলেকট্রন গ্রহণ করে অন্য পদার্থকে জারিত করতে পারে, তাই এটাকে বলতেছি আমরা জারক পদার্থের উদাহরণ। অসম্পূর্ণ দহনে উৎপন্ন কালো কণার নাম কি? অসম্পূর্ণ দহনে উৎপন্ন কালো কণার নাম হচ্ছে কার্বন বা ইংলিশে বলা হচ্ছে সুট। ওকে, অক্সিজেন কম হলে সূক্ষ্ম কার্বন কণা বা সুট তৈরি হয়। কালো ধোঁয়া কার্বন সুট। তো হচ্ছে সাইট্রিক অ্যাসিড যুক্ত পদার্থ কোনটি? সাইট্রিক অ্যাসিড যুক্ত পদার্থ হচ্ছে লেবু, অর্থাৎ লেবুতে মূলত টক হয় কেন? সাইট্রিক অ্যাসিড যুক্ত পদার্থ থাকে বিধায় তোমার লেবু টক হয়। তারপর দেখো, পানযোগ্য পানি কেমন হওয়া উচিত? রঙিন হওয়া উচিত, জীবাণু যুক্ত হওয়া উচিত, নিরাপদ ও দূষণ মুক্ত, অতিরিক্ত লবণ মুক্ত, লবণাক্ত। তাহলে নিরাপদ এবং দূষণ মুক্ত হওয়া উচিত। তুমি যদি পানি পান করতে চাও তাহলে নিরাপদ এবং দূষণ মুক্ত হওয়া উচিত, যেখানে কোনো জীবাণু বা রোগ জীবাণু ক্ষতিকর পদার্থ থাকে না। ওকে, তারপরে দেখো রাসায়নিক অনুসন্ধান গবেষণা কোনটি ছাড়া অসম্ভব? রাসায়নিক অনুসন্ধান ও গবেষণা কোনটি ছাড়া অসম্ভব? পরীক্ষা, অনুসন্ধান, একটি নির্দিষ্ট রাসায়নিক পরীক্ষা। অর্থাৎ পরীক্ষা যদি তুমি না করো তাহলে কোনোভাবে গবেষণা বা অনুসন্ধান করা সম্ভব নয়। তারপরে দেখো, খাদ্য দীর্ঘদিন ভালো রাখতে কোনটি ব্যবহার করা হয়? অনুমোদিত প্রিজারভেটিভ ব্যবহার করা হয়। তারপরে দেখো, নিচের কোনটি রাসায়নিক প্রক্রিয়া? জল বাষ্পীভবন, বরফ গলা, রাসায়নিক পরিবর্তন বলছে, তার মানে রাসায়নিক ভিতর বাহির দুটাই পরিবর্তন হবে। কাগজ কাটা না রাসায়নিক পরিবর্তন, জলীয় বাষ্প, বরফ গলা। বরফ গললে দেখো তোমার হচ্ছে পানি থেকে যাচ্ছে, মানে বরফ থেকে পানিতে আসছে, তো জলীয় বাষ্প, পানি থেকেই তো জলীয় বাষ্প হচ্ছে, ওটা কোনো পরিবর্তন হলো? রাসায়নিক পরিবর্তন, অর্থাৎ ভিতর বাহির দুইটা পরিবর্তন হওয়া লাগবে। তারপর হচ্ছে দেখো, আলকেমি শব্দটি কোন আরবি শব্দ থেকে এসেছে? যেটা হচ্ছে আলকেমিয়া শব্দ থেকে এসেছে। ওকে, পরের কোশ্চেনে, রং বলতে কি বোঝায়? বর্ণ, আকৃতি, আকার, সব ধরনের রাসায়নিক পদার্থ। বর্ণ, রং বলতে মূলত কালার বা বর্ণকে বোঝাচ্ছে। তারপরে আসো, প্রাথমিক রং কয়টি? প্রাথমিক রং মূলত তিনটি। এই তিনটি রঙের মিক্স করে আমাদের যে মৌলিক রং সাতটি, বা তোমরা যেটাই জানো সেটা মূলত এই তিনটি রঙের মিশ্রণ করে তোমার হচ্ছে বাকিগুলো তৈরি করা হয়, বা হাজার হাজার যেগুলা রং আছে সেগুলো মূলত এই তিনটি রঙকে মিশিয়ে মনে করো 7টি করা হয়েছে, 7টি থেকে আরো অনেকগুলো করে এইভাবেই তোমার হচ্ছে বৃদ্ধি করা হয়েছে রঙের আকার বা কালার। গ্যাসের চাপের মূল কারণ কি? গ্যাসের চাপের মূল কারণ হচ্ছে কণার পাত্রের দেয়ালে সংঘর্ষ হয়। অর্থাৎ গ্যাস তো তোমার হচ্ছে একদম উন্মুক্ত থাকে, যে পাত্রে রাখবে সেই পাত্র পুরাটাই দখল করে রাখবে, যে কোনো যায় ওয়ালে যে তোমার হচ্ছে আঘাত করবে, ওদের হচ্ছে প্রবণতা হচ্ছে বাহিরে যাওয়া, তো ওয়ালে যে হচ্ছে সংঘর্ষ করবে, এর কারণে মূলত গ্যাসের চাপ সৃষ্টি হয়। তারপরে দেখো, আধুনিক রসায়ন কোন ভিত্তিতে বিকশিত? আধুনিক রসায়ন পরীক্ষা এবং তথ্য ভিত্তিতে বিকশিত। তারপরে দেখো, প্রকৃতিতে স্বাভাবিকভাবে পাওয়া মৌলের প্রচলিত সংখ্যা কয়টি? স্বাভাবিকভাবে পাওয়া যায় মূলত হচ্ছে 92টি, এবং হচ্ছে আমরা হচ্ছে ল্যাবে যেগুলো হচ্ছে তৈরি করেছি সেগুলো হচ্ছে বাকিগুলো। অর্থাৎ বাকি কতটা থাকে? এদিকে 8, এদিকে বাকি হচ্ছে তোমার 26টা যে মৌল, সেগুলো হচ্ছে আমরা ল্যাবে তৈরি করি, এবং মূলত যেগুলো একদম প্রকৃতি থেকে একদম খাঁটি সেগুলো হচ্ছে 92টি। ওকে, তবে দেখো, কোন অবস্থার পদার্থের নির্দিষ্ট আকার আয়তন নেই? কোন অবস্থার পদার্থে কোন নির্দিষ্ট আকার আয়তন নেই? গ্যাসীয়, তরল, তাহলে গ্যাসীয় পদার্থের কোনো নির্দিষ্ট আকার আকৃতি নেই। তারপরে দেখো, জৈব এবং অজৈব রসায়নের
রসায়নের জ্ঞান প্রধানত কোথায় কাজে লাগে? জৈব এবং অজৈব রসায়নের। খাদ্য এবং ঔষধ যখন তৈরি করবে তখন হচ্ছে জৈব এবং অজৈব রসায়নের জ্ঞান প্রধানত কাজে লাগে। তারপরে দেখো পদার্থের মৌলিক অবস্থা স্কুল স্তরে কয়টি, মানে বেসিক স্তরে কয়টি? 3টি মৌলিক অবস্থা, যেমন হচ্ছে বরফ, তারপর হচ্ছে পানি, জলীয় বাষ্প, এই যে এরকম 3টা অবস্থা, কঠিন, তরল, গ্যাসীয়, এটাকে মূলত বোঝাচ্ছে। এবার দেখো নিচের কোনটি ভৌত পরিবর্তন অর্থাৎ বাহ্যিক পরিবর্তন? 3 অ্যাসিডের বিক্রিয়া একটা নতুন উৎপন্ন হবে। কাঠ পোড়ালে হচ্ছে তোমার কার্বন ডাই অক্সাইড আলো উৎপন্ন হবে, এটা নতুন ধরনের। চিনি পানিতে দ্রবীভূত হলে মিক্সড হবে। তারপর হচ্ছে মোম জ্বালালে তোমার কি হবে? কার্বন ডাই অক্সাইড, আলো ইত্যাদি উৎপন্ন হবে। কিন্তু চিনি পানিতে দ্রবীভূত করলে, চিনি তো চিনি থাকে, মিক্সড একটু গলে গিয়ে মিষ্টি আসলে তৈরি করে, মিষ্টি জাতীয়। বাট চিনি মূলত চিনি থেকে যায়, এখানে পানির কোনো কিছুর সাথে বিক্রিয়া করে না। ওকে, তারপরে দেখো প্রকৃতিতে মুক্ত অবস্থায় কোন মূল্যবান ধাতু পাওয়া যায়? মুক্ত অবস্থায় কোন মূল্যবান ধাতু পাওয়া যায়? সোনা পাওয়া যায়, অর্থাৎ প্রকৃতিতে মাটি খুললে অনেক সময় সোনা পাওয়া যায় না, মুক্ত অবস্থায় পাওয়া যায়। তারপরে দেখো বরফ কোন অবস্থার পানি? বরফ কোন অবস্থার পানি? অবশ্যই কঠিন অবস্থার পানি, তাই না? উদ্ভিদে চিনি তৈরির প্রক্রিয়া কোনটি? উদ্ভিদের চিনি তৈরির প্রক্রিয়া পরিপাক, আলোক সংশ্লেষণ, বাষ্পভবন। তাহলে তোমার হচ্ছে উদ্ভিদে যে চিনি তৈরি করে উদ্ভিদে, এটা হচ্ছে প্রক্রিয়া হচ্ছে সালোক সংশ্লেষণ বা আলোক সংশ্লেষণ প্রক্রিয়া। এখানে টাইপিং হয়তো আমার মিস্টেক করছে। তোমার হচ্ছে চিনি কি থেকে উৎপন্ন হয়? কুষার, কুষার তো চিনো। তাহলে কুষার যে হচ্ছে তোমার হচ্ছে চিনি তৈরি করে, এটা কিভাবে করে? বিদ্যুৎ পরিবহন, বাষ্পীভবন, পরিপাক? না, গাছ, যেহেতু গাছ তো অবশ্যই সালোক সংশ্লেষণের মাধ্যমে হচ্ছে তোমার উৎপন্ন করবে। এবার দেখো মেন্ডেলিপের পর্যায় সারণীর ধারণা প্রকাশিত হয় 1869 সালে। কত সালে? 1869 সালে। ওকে, আমরা আগেই অধ্যায় শুরুতেই হয়তো পড়েছি। পানির রাসায়নিক সংকেত কোনটি? পানির সংকেত H2O, H2O। তারপরে আসো শ্বাসে গৃহীত বায়ুর প্রধান গ্যাস কোনটি? শ্বাস গ্রহণ করো, এটা প্রধান গ্যাস হচ্ছে নাইট্রোজেন। নাইট্রোজেন এবং অক্সিজেনও থাকে, কিন্তু নাইট্রোজেনের পরিমাণটা বেশি থাকে হয়তো। দেখো, কারণ দেখো বায়ুতে তোমার প্রায় এই 78% হচ্ছে নাইট্রোজেন, অর্থাৎ তুমি যখন শ্বাস গ্রহণ করছো তখন অনলি 20% কি 21% তোমার হচ্ছে অক্সিজেন তোমার ভিতরে যাচ্ছে, এবং বাকি 78% হচ্ছে তোমার নাইট্রোজেন যাচ্ছে। এবং অক্সিজেন গুলোকে রিসিভ করে নাইট্রোজেন গুলো যেগুলো প্রয়োজনীয় সেগুলো তোমার বডি অ্যাকসেপ্ট করতেছে, বাকিগুলো বের করে দিচ্ছে কার্বন ডাই অক্সাইড আকারে। তারপরে দেখো বংশগত তথ্যের প্রধান বাহক কে? প্রধান বাহক হচ্ছে ডিএনএ। তারপরে দেখো শরীরে ক্যান্সারের ঝুঁকি বাড়াতে পারে তেজস্ক্রিয় রশ্মি, বিশুদ্ধ পানি, স্বাভাবিক অক্সিজেন, সুষম খাদ্য। তেজস্ক্রিয় রশ্মি। তারপরে আসো চিকিৎসকের প্রধান ভূমিকা কোনটি? পরীক্ষা মাত্র, জীবন ঘাতক, রোগ নির্ণয়ের চিকিৎসা? অবশ্যই রোগ নির্ণয় ও চিকিৎসা। তাহলে একদম অধ্যায়ে আমরা শেষ পর্যায়ে এসেছি। জাস্ট একটু রিভিশন 1 মিনিটের জন্য। দেখো পরীক্ষার আগে এই 6টি বিষয় তোমরা খেয়াল রাখো, যে কার্বন এবং অক্সিজেন বিক্রিয়া করে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয়। H2O হচ্ছে পানি, হাইড্রোজেন অক্সাইড। তারপরে CH4 অর্থাৎ মিথেন, যেটা আমরা বললাম প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান। তারপরে দেখো ভৌত নতুন পদার্থ নয়। ভৌত বলতে মূলত কি বোঝাবে? ভিতরের স্ট্রাকচারের পরিবর্তন হয়েছে, কিন্তু বাহির থেকে দেখতে জিনিসটা সেমই আছে। যেমন আমরা এক্সাম্পলে দেখছিলাম যে যখন হচ্ছে বরফ যখন পানিতে রূপান্তর হয়, এটা হচ্ছে ভিতর থেকে পরিবর্তন হয়েছে, বাট পানি তো পানি থেকে যাচ্ছে। তারপরে দেখো রাসায়নিক পরিবর্তন, অর্থাৎ একদম ভিতর বাহির সবকিছু পরিবর্তন হয়ে যাচ্ছে। যেমন এই হাইড্রোজেনকে অক্সিজেনের সাথে বিক্রিয়া করে দিলে হাইড্রোজেন এবং অক্সিজেন দুইটা মিলিত হয়ে, তো পানির কোনো অস্তিত্বই ছিল না, কিন্তু হাইড্রোজেন এবং অক্সিজেন মিলিত হয়ে পানি তৈরি হলো। অর্থাৎ আগের রূপ থেকে একদম সম্পূর্ণ ভিন্ন ধর্মী একটা পদার্থ তৈরি করছে, তাই এটাকে বলা হচ্ছে রাসায়নিক পরিবর্তন। এবার হচ্ছে পর্যায় সারণী আবিষ্কার করে কি? মেন্ডেলিফ। এবং কত সালে? 1869 সালে।
তিনি মূলত পর্যায় সারণী আবিষ্কার করেন। চ্যাপ্টার কমপ্লিট হয়ে গেছে আজকের মতো। রসায়ন মুখস্থ নয়, পরিবর্তনকে পড়তে শেখা। অর্থাৎ রসায়নটা মূলতই আসলে পরিবর্তন। এই পরিবর্তনটাকে মূলত জানলে তোমার আসলে মূলত রসায়নটাকেই পড়া হবে। তাই এটাকে মেইনলি তোমরা মুখস্থ না করে আসলে রিয়ালাইজেশন করো। কারণ তোমরা মুখস্থ করলে কয় বছর, তুমি যদি একদম প্রো লেভেলের ব্রিলিয়ান্ট হও, মুখস্থ করো 2-3 বছর পর, 4-5 বছর পর ভুলে যাবা। বাট যখন তুমি রিয়ালাইজ করে পড়বা, একটা জিনিস ফিল করে পড়বা, বাস্তব জীবনের সাথে সাদৃশ্য রেখে পড়বা, তখন এটা অনেক দীর্ঘস্থায়ী হয়, হয়তো বা তোমার একদম জীবনের শেষ সময় পর্যন্ত কাজে লাগবে। তাই আসলে মেনলি তোমরা মুখস্থ না করে রিয়ালাইজ করার চেষ্টা করো। হ্যাঁ, মুখস্থ করো, সমস্যা নেই, কিন্তু রিয়ালাইজটা তোমাদের হচ্ছে মেমোরিতে বেশি সময় ধরে তোমাদের স্থায়িত্ব দিবে বা বেশি সময় ধরে তোমাদের ব্যাকআপ দিবে। ওকে, তারপরে এখন মডেল টেস্ট। আচ্ছা, তো তোমাদের আসলে আজকের লেকচার এই পর্যন্তই। তো তোমরা যারা আসলে আমাদের পেইড ব্যাচে ভর্তি হওনি, দ্রুত আমাদের পেইড ব্যাচে ভর্তি হয়ে যাও। কারণ আমরা তোমাদেরকে প্রিমিয়াম ক্লাসের মাধ্যমে এবং ক্লাসের মাধ্যমে, মডেল টেস্টের মাধ্যমে, লাইভ ক্লাসের মাধ্যমে, সলিউশনের মাধ্যমে একদম আইসটি এবং ম্যাথসের একদম প্রপারলি একদম গাইডলাইন দিয়ে তোমাদেরকে তৈরি করে নেওয়া হবে ইনশাআল্লাহ। তো তোমরা যারা আমাদের পেইড ব্যাচে ভর্তি হওনি এখন পর্যন্ত, তারা অতি দ্রুত আমাদের সাথে যোগাযোগ করে আমাদের পেইড ব্যাচে যোগাযোগ করে অ্যাড হয়ে যাও। আমাদের পেইড ব্যাচের প্রিমিয়াম ক্লাসগুলো এবং প্রিমিয়াম এক্সাম, প্রিমিয়াম লেকচার শিট এগুলো নিয়মিত পেতে। তো আজকের মতো আমাদের ক্লাস এই পর্যন্তই রাখি। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।